বাণিজ্যিক অংশীদার দুবাই। ইরাক থেকেও আসতে পারে প্রতিরোধ। ক্যালেন্ডারের পাতায় তারিখটা ২০২০ সালের ৩ জানুয়ারি। ভোরের আলো তখন ঠিকমতো ফোটেনি ইরাকের আকাশে। একটি বিমান সিরিয়া থেকে এসে নামালো বাগদাদ বিমানবন্দরে। বিমান থেকে নেমে গতিতে উঠলেন সেই বিমানে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন। গাড়িবহর বিমানবন্দরের বাইরে যেতেই হঠাৎ বিস্ফোরণ। সেই গাড়িবহরে চালানো হয় মার্কিন ড্রোন হামলা। প্রাণ হারান ইরানের ৬২ বছর বয়সী প্রভাবশালী সামরিক কমান্ডার, কুদস ফোর্স প্রধান জেনারেল কাসেম সুলাইমানি। তার সঙ্গে প্রাণ হারান আবু মাহাদি আল মুহাদ্দিস, যিনি ছিলেন ইরান সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর প্রধান। কিন্তু তাতেও থেমে যায়নি ইরাকি প্রতিরোধ আন্দোলনের কার্যক্রম। ইরান নিয়ে আরেকটি মার্কিন আগ্রাসনের কথা যখন জোরে সোরে শোনা যাচ্ছে, তখন ইরাকি প্রতিরোধ আন্দোলনও তৈরি হচ্ছে আয়াতুল্লাহ খামেনির পাশে দাঁড়াতে। যুক্তরাষ্ট্রের ভয় প্রতিরোধ আন্দোলন নিয়ে মার্কিনিরা অভিযোগ করে আসছে, ইরাকের বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীকে এক করে বড় শক্তিতে রূপান্তরিত করছে ইরান, যার মূলত ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করে থাকে। সাবেক ইরাকি প্রধানমন্ত্রী নূর আলী মালিকির হাত ধরে ২০১৪ সালের জুন মাসে বাহিনীটি গঠিত হয়। উদ্দেশ্য ছিল সিরিয়া থেকে ইরাকের সশস্ত্র সংগঠন আইএসআইএস এর অগ্রযাত্রা রোধ করা। পরবর্তীতে তারা ইরানের প্রতি অনুগত মিলিশিয়াদের প্ল্যাটফর্মে পরিণত হয়। একই সময়ে পৃথকভাবে শিয়া মিলিশিয়াদের সংগঠিত করতে কাজ করেছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এসব শিয়া মিলিশিয়ার জেনারেল কাসেম সুলাইমানের প্রতি অনুগত ছিল। সে সময় থেকে এখন পর্যন্ত কুদস ফোর্স প্রধান কাসেম সুলাইমানের প্রতি অনুগত মিলিশিয়া সংগঠনগুলোর অনেকগুলোকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিন সংগঠনকে পুঁজি করে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ার তেহরানের কৌশলগত লক্ষ্য হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বিস্তার রোধে সক্রিয়ভাবে কাজ করছে। ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে বহুবার মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে তারা। এটি আমেরিকানদের ইরাক থেকে সরে যাওয়ার জন্য এক ধরনের চাপ হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। ইরানি মিসাইল মানে ইসরায়েলের সর্বনাশ। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা এখন আর কেবল কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যে কোনো সময় দুই দেশ আবার সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় প্রকাশ করছেন অনেকেই। সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভাঙতে ইরান ভরসা করছে এক বিশেষ কৌশলের ওপর, যাকে বলা হচ্ছে স্যাচুরেশন ট্যাকটিক। ইরানের সামরিক কৌশলের মূল লক্ষ্য নিখুঁত নিশানা নয়, বরং সংখ্যার আধিক্য। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত ও বিভ্রান্ত করে দিতে চায়। এই কৌশলে সস্তা রকেট ও ডিক প্রজেক্টাইলের সঙ্গে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যাতে রাডার সিস্টেম বিভ্রান্ত হয় এবং ইন্টারসেপ্টর মিসাইলের ভান্ডা দ্রুত ফুরিয়ে যায়। এই স্যাচুরেশন ট্যাকটিকের মূল ধারণা খুবই স্পষ্ট। যদি একসঙ্গে এত বেশি লক্ষ্যবস্তু আকাশে থাকে যে প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলোকে ট্র্যাক ও ধ্বংস করতে না পারে, তাহলে কিছু ক্ষেপণাস্ত্র অসম্ভাব্যভাবে লক্ষ্যে আঘাত আনবে। এর বাস্তব উদাহরণ মিলছে গত বছরের অক্টোবর মাসে। অক্টোবর ২০২৪-এ ইরান প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছিল। ইসরায়েলের আয়রন ড্রোম, ডেভিড স্লিং ও আরো সিস্টেমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়, তবে সব নয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ নেবাতিম বিমান ঘাঁটিতে আঘাত আনে। সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই শতভাগ সুরক্ষা দিতে পারে না। এমনকি ৯০% সফলতা মানে হলো ২০০টির ক্ষেপণাস্ত্রের মধ্যে ২টি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। আর যুদ্ধক্ষেত্রে এই ২০টি আঘাতই হতে পারে কৌশলগতভাবে মারাত্মক।